কেমন আছো বন্ধুরা? আমি সানা চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলে। সানার গল্পের ঝাঁপিতে আজকে রয়েছে মধুমিতা রায়ের গল্প চাঁদের বাড়ি। তবে গল্প শুরুর আগে চট করে জেনে নেব লেখিকা সম্পর্কে। মধুমিতা রায় পেশায় একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। বই পড়তে, অডিও স্টোরি শুনতে অসম্ভব ভালোবাসেন। যেহেতু খুব একটা বাকপটু নন, তাই একসময় লিখতে শুরু করেন, যা মনে আসে তাই। সেটা এখনো চলছে। লেখিকা একজন পশুপ্রেমী মানুষ এবং অবশ্যই আবেগপ্রবণ। তাহলে শুরু করছি মধুমিতা রায়ের চাঁদের বাড়ি। আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। রাত তখন প্রায় 11টা। একটা দুর্ঘটনা ঘটে গেল সাহেবগঞ্জ চারমাথার মোড়ে। জমজমাট রাস্তাঘাট তখন প্রায় জনমানব শূন্য। কয়েকজন রিকশাওয়ালা আর কিছু নেড়ি কুকুর ছুটে এসে দেখল থেঁতলে পড়ে থাকা শরীরটাকে। নেড়ি কুকুরগুলো গন্ধ বিচারের মাধ্যমে যখন গবেষণা শুরু করেছে, তখন পালপাড়ার নিতাই হঠাৎ বলে উঠল, আরে, এ তো প্রমোটার গদাই নস্কর, আমাদের ওইদিকে চাঁদের বাড়ি বানাচ্ছে। তপন সমর্থন করল, আমি হোর্ডিং দেখেছি। ইস, মুখটা থেতলে গেছে গো। গাড়িটা চাপা দিয়ে হুশ করে বেরিয়ে গেল। কে একজন বলে উঠল, বেঁচে আছে কিনা দেখো তো, ওর হাতটা কোথায়? নিতাই বলল, প্রমোটারের হাত বহুত লম্বা, ওসব ছুঁলে পুলিশে আমাদের ছোবে। রতন দাস বলল, একবার আমায় রিকশায় উঠেছিল, বেজায় বড়লোক, 500 টাকার খুচরো ছিল না বলে সেদিন ভাড়া দেয়নি। সত্যি মরে গেল। তপন হাসল, ভাড়ার আশায় বসেছিলে মনে হচ্ছে। কে একজন বলে উঠল, ওই একটা পুলিশের গাড়ি আসছে, কেউ ফোন করেছে মনে হয়, এরা সব জায়গায় লেট। সেই প্রথম 3 পাড়ার 3 রিকশা চালক, প্রৌঢ় রতন, যুবক তপন আর মধ্যবয়সী নিতাইয়ের মধ্যে আলাপের শুরু। টুকটাক জিজ্ঞাসাবাদ ছাড়া সাধারণ মানুষকে নিয়ে টানা হ্যাঁচড়া পুলিশ বিশেষ করল না। সাধারণ মানুষের এমন ক্ষমতা নেই যে প্রমোটারকে মারবে। এক রাতে বাড়ি ফেরার আগে তপন জিজ্ঞেস করল, নিতাইদা, চাঁদের বাড়ি তাহলে হলো না? নিতাই জানালো, হলো আর কই, অর্ধেক হয়ে পড়ে আছে। কত উঁচু গো? চাঁদের কাছাকাছি? উঁচু আছে, 13-14 তলা তো হবেই। গদাই বেঁচে থাকলে আরও উপরে উঠত। মাঝ রাস্তায় দম ফুরিয়ে গেল। রতন এতক্ষণ চুপ করে কথা শুনছিল, এবার বলল, গদাই এখন চাঁদে গিয়ে বাড়ি বানাচ্ছে দেখো। তপন প্রত্যুত্তরে বলল, এত নিচের থেকে কি সে বাড়ি দেখা যাবে রতনদা? উঁচু থেকে দেখা যাবে বলছিস? যেতেও পারে, না হলে একেবারে চাঁদে গিয়েই দেখব। কথাবার্তা আজকাল নিত্য চলে 3 জনের। দিনের শেষে বাড়ি ফেরার আগে এরকম একটু করে আড্ডায় মন মেজাজ চাঙ্গা হয়। যেহেতু দুর্ঘটনাটাকে কেন্দ্র করে আলাপ, তাই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসে, তারপর যে যার বাড়ি চলে যায়। সমস্যাটা তৈরি হলো এর কিছুদিন পর থেকেই। একে অপরের সঙ্গে অপরিচিত পরিবারগুলো খেয়াল করল ঘটনাটা। সবার প্রথম বুঝল তপনের বউ ঝিলিক। মাঝরাতে বিছানা হাতড়ে সে যখন পাশের মানুষটাকে পেল না, প্রথম কয়েকদিন ভাবল হয়তো বিড়ি ফুঁকতে বা টয়লেটে গেছে। যখন রাতের পর রাত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখল, তখন সন্দেহ জাগল মনে। লুকিয়ে চুরিয়ে কোথায় যায় লোকটা? তাদের একটা বাচ্চা আছে, তবে কি ঝিলিকের থেকে মোহ কেটে গিয়ে অন্য মহিলার প্রতি মন মজেছে? এ ধরনের সন্দেহ মনে একবার ঝিলিক মারলে কাটিয়ে ওঠা মুশকিল।
এক্ষেত্রে সন্দেহটা আরও দানা বাঁধল যখন ঝিলিকের প্রশ্নের কোনো সদুত্তর তপন দিতে পারল না। বলবো বলবো করেও বলে উঠতে পারল না আসল কারণ। শুধু বলল, তেমন কিছু না, পরে সব জানবে। আর পরে সর্বনাশ হয়ে গেলে তখন জেনে হবেটা কি? তবু দোনামোনা করে ঝিলিক একদিন নিজের জা ও শাশুড়িকে খুলে বলল সব। যা সব শুনে সুপরামর্শ দিয়েছিল, একদিন পিছু পিছু ধাওয়া করে দেখো, তেমন কিছু দেখতে পেলে আচ্ছা করে ধোলাই দিলেই সমস্যা মিটে যাবে। ঝিলিক নিমরাজি হয়েও ছিল। বাঁচা দিলেন শাশুড়ি মা। তিনি বললেন, এতে লোক জানাজানি হবে, পরিবারের বদনাম হবে, ছেলেটা আর রিকশা টানতে পারবে না, তখন খাবে কি? ঝিলিক নিরুপায় হয়ে জানতে চেয়েছিল, তবে কি চুপ করে থাকবো মা? ঘরের লোকটা পরের হয়ে যাবে। বিস্তর আলোচনার শেষে শাশুড়ি মা রায় দিয়েছিলেন, কালী মন্দিরের নতুন সাধকের কথা খুব শুনেছি বৌমা, অনেকের সমস্যা মিটিয়েছেন, তুমি বরং ওনার থেকে মাদুলি বা জলপড়া এনে দেখো, বাকিটা তোমার কপাল আর সিঁদুরের জোর। সেই জলপড়া আনতে গিয়েই এরকম আরও একটা ঘটনা ঝিলিক শুনতে পেল এক মধ্যবয়সিনীর মুখে। সেও এসেছিল জলপড়া নিতে। সে তখন সাধককে সব বলছিল গুছিয়ে, বাবা, কিছুদিন হলো রাতে আর লোকটাকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। কেন রে, অসাধু কাজকর্মে লিপ্ত হয়েছে? জানি না বাবা, তবে প্রতি রাতেই নিঃশব্দে বাইরে বেরিয়ে যাচ্ছে। তোর কি মনে হয় স্বামীর অন্য নারীতে আসক্তি জন্মেছে? না বাবা, ও অনারী মানুষ, ও সব করবে না। মনে হয় টুকটাক করেছে কেউ, নয়তো নিশিভূতের পাল্লায় পড়েছে। কিছু করুন বাবা। পুরো ব্যাপারটাই গুলিয়ে গেল ঝিলিকের। এই সম্ভাবনার কথা তো মাথায় আসেনি। হতেই পারে এমনটা। সঠিক কারণ না বললে সঠিক প্রতিকার হবে কেমন করে? মধ্যবয়সী মহিলা চলে যেতে নিজের সমস্যা গুছিয়ে বলল ঝিলিক। দুটো সম্ভাবনার কথাই উল্লেখ করল। সাধক বেশ বিস্মিত হলেন। কয়েকদিন আগে আরও একজন বয়স্কা মহিলা এমনি এক সমস্যার কথা উল্লেখ করেছিলেন। প্রতি রাতে লোকগুলো যাচ্ছে কোথায়? দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল নিতাই। রতনকে দেখে বলে উঠল, তপন এত লেট করে কেন বলো তো? বুঝছো না, কাঁচা বয়স, তার উপর পরিবার আছে, সব একসাথে পেতে চায় ছোকরা। এদিকে মশার কামড়ে অস্থির হয়ে যাচ্ছি। একটা ছায়ামূর্তি দেখে রতন বলে উঠল, ওই তো, বলতে বলতেই এসে গেল, তুমি আর মাথা গরম করো না। তপন এসেই তাড়া লাগালো, চলো চলো, আজ আবার পূর্ণিমা, চাঁদটাকে দেখেছ? উফ! রতন নিজেই উষ্মা প্রকাশ করে ফেলল। তোমার আশাতেই তো পথ চেয়ে দাঁড়িয়ে আছি, দেরি করলে হয়, একটু পরেই ভোর হয়ে যাবে। তপন সাফাই দিল, আর বলো কেন, বউ সন্দেহ করছে, এই তো আজ কি সব বেঁধে দিল হাতে, তারপর আর ঘুমায় না। যতবার বিছানা ছেড়ে উঠতে যাচ্ছি ততবার উঠে বসে পড়ছে। নিতাই হাসল, আমারটা বাতের ব্যথায় কাবু, উঠলে বসতে চায় না, আবার বসলে উঠতে চায় না। তবে আমারও হাতে বেঁধেছে কি সব, বেঁধে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রতন একবার নিজের বাঁধনে হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে সবটাই বিশ্বাস। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তপন বলল, যেমন বিশ্বাসে নিকটে চাঁদ, আসলে বহুদূর। যা বলেছ। হাসতে হাসতে পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে চৌহদ্দির ভিতরে ঢুকে পড়ে তিনজন। আগাছা ঠেলে এগিয়ে যায় সিঁড়ির দিকে। লিফট থাকলে কেমন সাঁ করে পৌঁছে যেতুম।
আহা, তখন যেন তোমাকে ঢুকতে দিত। এখনই মেন গেটে পাহারাদার বসিয়েছে। কমপ্লেক্সের ওদিকটা তো তৈরি, কয়েক ঘর লোকও এসে গেছে। ভাঙা পাঁচিলটা ছিল তাই রক্ষে। এদিকেরটা বেশ দামি, কম দামিগুলো ওদিকে লটারি করে বিক্রি করেছে। এগুলো অর্ডার অনুযায়ী বানাচ্ছে। আমারটা তো প্রায় কমপ্লিট, শুধু জানলা দরজা বসালেই ব্যাস। তুমি নিচের দিকে নিলে কেন? হাওয়া কম, মশা। আরে, মায়ের আবার ওপরে উঠলে মাথা ঘোরে। সকলের কথাই তো ভাবতে হবে। তা বটে। আমারটায় বাথরুম দেখেছ? বাথটাবে শুয়ে আকাশ দেখা যাবে এমন ভাবে বানাচ্ছে। এবারে কে বানাবে? গদাই তো চাঁদে চলে গেল। কেউ তো বানাবে, হয়তো সময় লাগবে। ততদিন থুড়ি রাত নিশ্চিন্ত। ঠিকই বলেছ। তাছাড়া জাহাজের খবরে কাজ কি? আদার ব্যাপারই আমরা। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে তিন মূর্তি। একই রকম স্বপ্ন চোখে মেখে গল্প করে, তাই আলাদা করে কোনটা কার বক্তব্য ধরা যায় না। ওরা হাঁপিয়ে যায়, তবু ওঠে। ওপরে উঠলে বিশাল আকাশ আর একটা চাঁদ খুব কাছাকাছি মনে হয় ওদের। নিতাই হাঁপাতে হাঁপাতে বলে, এই এই এদিকে, এটাই এসো, আমার ফ্ল্যাটে খানিক জিরিয়ে যাও। সে কি নিতাইদা, তুমি তো সাউথেরটা কিনেছিলে কাল, আজ এটা নিয়েছি। দুটো থাকা ভালো। রতন, তপন আর নিতাই অসমাপ্ত একটা ফ্ল্যাটে ঢুকে ঘুরে ঘুরে দেখে চারপাশ, প্রশংসা করতে থাকে, কাল্পনিক আসবাব সাজাতে থাকে। দাম নিয়ে আলোচনা হয়, নিতাই বিড়ি খাওয়ায়। রতন, তপন আগাম নিমন্ত্রণ সেরে রাখে গৃহপ্রবেশের। মেনু ঠিক হয়, কাকে অর্ডার দেবে, কোন বাজারে কি ভালো পাওয়া যায় তার আলোচনা হয়। না, কারুর দীর্ঘশ্বাস পড়ে না, কারণ তখন আর ওরা রিক্সা চালক থাকে না। বিষয় আশয়ের আলোচনা সেরে খোলা ছাদে ওঠে তিনজন। চিৎপাত হয়ে শুয়ে পড়ে। আকাশটাকে দেখে ওদের মনে হয় সেটাও যেন খানিক নিচে নেমে এসেছে। চাঁদ ধরা দেয় বিভিন্ন রূপে। চাঁদের আলো মেখে স্বপ্ন নেমে আসে চোখ জুড়ে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখ বন্ধ করে ফেলে তিনজন। স্বপ্নগুলো বন্দি হয়ে যায়। তখন আলোচনাগুলোও বদলে যায়। জীবনটা ফুরিয়ে এলো বলো, কিছুই করা হলো না। সারাদিন প্যাসেঞ্জার টানা, তোলা দেওয়া, ভাড়া নিয়ে দর কষাকষি, আর ভাল লাগে না। বাড়িতেও কি শান্তি পাওয়ার জো আছে? সেই সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপর বাড়ি ফিরতেই খিঁচখিঁচ, এটা আনো ওটা নেই। ওই জন্যই আগে মাল খেতুম জানো, এখন খাও না। না, লিভারে ব্যথা হতে ছেড়ে দিয়েছি। ভালো করেছ, এর থেকে চাঁদ দেখা ভালো। আচ্ছা, চাঁদের গায়ে ওই কালো কালো দাগ, ওগুলো কি সত্যি কলঙ্ক? কি জানি। আচ্ছা, আমরা কি অপরাধ করছি? কেন এ কথা বলছো কেন? বাড়ির সকলে ভুল ধারণা করে বসে আছে। বলে দিলে যদি পাগল ভাবে, যদি পিছু পিছু ধাওয়া করে। না, বলেই দেব, ওগুলো পাহাড়। কথা জড়িয়ে আসে তিনজনের। হু হু করে বাতাস বয়, ঘুমিয়ে পড়ে ওরা। আবার সূর্য ওঠার আগেই নেমে আসে মাটির পৃথিবীতে। তবে সেদিন ছিল অমাবস্যা, রাতের আকাশে চাঁদ নেই। রিক্সা নিয়ে বাড়ি ফেরার আগে মুখোমুখি হলো তিনজন। আজ কি যাবে? চাঁদ তো নেই, হাওয়া তো আছে, সঙ্গে বিশাল আকাশ। চলো চলো। বেশ। রাতে আবার একসাথে জড়ো হয় তিনজন। নিকষ কালো অন্ধকারে শহরটাকে অন্যরকম দেখায়। বিড়ি ধরায় তপন, দুটো এগিয়ে দেয় নিতাই আর রতনের দিকে। তিনটে আগুনের ফুলকি দপদপ করে।
সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায়, একটা নয়, একাধিক। ঝটপট বিড়ি নিভিয়ে বিশাল ছাদের একদিকে জড়ো করে রাখা বালি, তক্তা, প্লাস্টিকের আড়ালে লুকিয়ে পড়ে ওরা। দুটো লোক উঠে আসে, একজনের হাতে বিশাল ব্যাগ। টাকা যা চেয়েছ তাই তো এনেছি বল্টুদা, ছাদে আনলে কেন? একটা ভারী কণ্ঠ ফিসফিসিয়ে বলে ওঠে, গদাইকে মারলি কেন সেটা জানতে হবে না? আমি মারিনি। চপ সালা, এমনি এমনি টাকা এনেছিস? তুমি মানতে চাইছো না তাই। ব্যাগটা খোল, টাকা দেখা। তোকে বিশ্বাস নেই। নাও দেখো। দেখতে পাচ্ছি না, এদিকে আয়। এই এই এটা কি? তপন, রতন, নিতাই শ্বাস বন্ধ করে ফেলে। লোকটা ব্যাগ থেকে একটা পিস্তল বার করে হঠাৎ গুলি করে দেয় সামনের লোকটাকে। শব্দ নেই, শুধু আগুনের ঝলক আর বারুদের গন্ধ। আমাকে ছাদ থেকে ঠেলে ফেলবি এই মতলব ছিল তো? গদাই গেছে, এবার তুই মর। গুলি খাওয়া লোকটা স্থির হয়ে যেতেই অন্য লোকটা ব্যাগ নিয়ে নেমে যায়। তপন, নিতাই আর রতন তখন আতঙ্কে একে অপরের মুখ চেপে ধরেছে দুই হাতে। বাতাসে বিপদ, আতঙ্ক, অবিশ্বাসের গন্ধ মিলেমিশে একাকার হয়ে আছে। তাই পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পরেও বহুক্ষণ স্থির হয়ে বসে থাকে ওরা তিনজন। আকাশে আলোর রেখা ফুটে উঠতে দেখে নেমে আসে ধীরে ধীরে। পাঁচিলের বাইরে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রতন বলে, কে মারলো আর কে মরল গো? তপন উত্তরে বলে, বেলা বাড়লেই খবর চাউর হয়ে যাবে, তখন শুনো। নিতাই সাবধান করে, আজ থেকে এখানে আসা বন্ধ, আর আমরা তিনজন কেউ কাউকে চিনি না। তপন অবাক হয়, চিনব না কেন? নিতাই রেগে ওঠে, না না, আমি তোমাদের চিনি না, তোমরাও আমাকে চেনো না। নিতাই হন হন করে রাস্তা পার হয়ে চলে যায়। সেদিকে তাকিয়ে রতন বলে, সাবধানে থাকাই ভালো, এদিক পানে আর এসো না, বিপদে পড়বে। তপন বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর কালী মন্দিরে হাজির হয় ঝিলিক। এক থালা ফল মিষ্টি সাধকের পায়ের কাছে রেখে ভক্তি ভরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। মাথার সিঁদুর ভূমিতে লেগে যায়। সাধক অবাক হন, ঊর্ধ্বমুখী হয়ে করজোরে প্রণাম জানান কোনো এক অসীম শক্তিশালী বিশ্বাসকে। সেই তিনজনেই যে আবার ফিরে এসেছে সুফলের সাফল্যের নৈবেদ্য হাতে। ইতিমধ্যে বেশ অনেকগুলো দিন কেটে গেছে। টিভি, খবরের কাগজ তো দূর, ওই খুন নিয়ে কোথাও কোনো আলোচনা হয় না, যেন কিছুই ঘটেনি। স্বপ্ন দেখেছিল তিনজন। ধীরে ধীরে আবার তিন মাথা এক হয়। দূর থেকে বাড়িটাকে দেখে আর নিজেদের মধ্যে আলোচনা করে। লোকটা বেমালুম উবে গেল, কি যে মরল বোঝা গেল না। একটা মানুষ কমে গেল, অথচ দেখো সব নিয়ম মেনেই চলছে। আচ্ছা, যার গেল সে তো জানে, সব জেনেও চুপ করে আছে। দেখো, হয়তো চাঁদের বাড়িতে জায়গা পেয়েছে। শুনলাম তোমাদের ফ্ল্যাট দুটো বিক্রি হয়ে গেছে, আমারটা এখনো আছে। আরে বেঁচে থাকতে চাইলে বেচে দাও, আমরা তো জলের দরে ছেড়ে দিলাম। না ভাই, আমি বেচবো না, দান করে দেব। তাই না হয় দাও, ওসব দূর থেকে দেখাই ভালো। দেখো দেখো, চাঁদের আলোয় কি সুন্দর লাগছে বাড়িটাকে, সাদা ধবধবে, আলো ঠিকরে পড়ছে। দূর, মাঝে ওই ঘটনাটা যদি না ঘটতো, ওটা কলঙ্ক।